নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতরণ। বিদায় বেলায় শম্পা একটু কাঁদল না, ভুল করেও কাঁদল না। ওর বাবা মা দাদা বৌদি ওকে জড়িয়ে ধরে কেঁদে কেটে অস্থির হয়ে গেল। অথচ শম্পার মুখটা পাথরের মতো শক্ত, চোখ দুটো শুকনো মরুভূমি, যেন সকল অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে। কারো মায়া কান্না আর হৃদয় স্পর্শ করছে না। এতে অবশ্য রঞ্জিতের কিছু আসে যায় না। সবার অনুভূতি প্রকাশের ধরন তো আর একরকম হয় না। হয়তো বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, অথচ চোখের একটুখানি জল নেই। রঞ্জিত একটা প্লাস পয়েন্ট পেয়ে গেল যে এই মেয়েকে ইচ্ছে মতো কষ্ট দেওয়া যাবে। মেয়েটি খুব চাপা স্বভাবের, কখনো নিজের অসহায়ত্বের কথা কাউকে মুখ ফুটে বলবে না। হয়তো কষ্টে কষ্টে ভেতরটা জর্জরিত হয়ে যায়, অথচ মুখটা থাকবে খুব শান্ত আর কোমল। মেয়েটা যদি নরম স্বভাবের হতো তাহলে রঞ্জিতকে খুব বেগ পেতে হতো। দেখা যেত মেয়েটাকে একটা ধমক দিতে মেয়েটা কেঁদে কেটে অস্থির। এই নিয়ে বাড়িতে আরেক ঝামেলা সৃষ্টি হতো। ওর দাদা মাধবীলতাকে যতটা না কষ্ট দিয়েছে তার থেকে হাজার গুণ বেশি কষ্ট দেবে শম্পাকে। সঞ্জয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আদরের বোন কষ্টে থাকলে কেমন লাগে। গাড়িটা রঞ্জিতের বাড়ির গেটের সামনে এসে থামলো। ওই তো মা বরণ ডালা নিয়ে নতুন বউকে বরণ করতে আসছে। সারা রাস্তা শম্পার সাথে একটাও কথা হয়নি। রঞ্জিত গাড়ি থেকে নেমে গেল, দুপুরটা মাথা থেকে খুলে গাড়িতে সিটে রেখে বড় বড় পা ফেলে ওখান থেকে চলে গেল রঞ্জিত। শত ডাকাডাকি করেও রঞ্জিতকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোনটাও গাড়িতে ফেলে গেছে। সবাই খুব ফিসফাস করতে লাগলো। মালতী শাড়ির আঁচলে চোখের জল মুছে শম্পাকে বরণ করে ঘরে পেল। এই পৃথিবীতে শম্পাই বোধ হয় প্রথম বউ যে বর ছাড়া একা একা শ্বশুর বাড়িতে পা রাখল। আমি যদি ঘরে সিগারেট খাই তোমার কি অসুবিধা আছে? না, ধন্যবাদ। সঞ্জয় খাটে আধশোয়া হয়ে সিগারেট ধরালো, তাতে আয়েশ করে শুকটান দিয়ে শূন্যে ধোঁয়া ছাড়ল। আলপনা ঘরের বড় লাইট নিভিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, বিছানায় শরীর এলিয়ে দিতেই সারা শরীরে আলস্য ভর করল। ঘুমে দু চোখ বুজে আসার কথা থাকলেও আশ্চর্যজনকভাবে আলপনার ঘুম আসছে না। এমনটা হওয়ার কথা না, কেন হচ্ছে সঠিক বুঝতে পারল না আলপনা। তোমার কি খুব ঘুম পেয়েছে আলপনা? না, কিছু বলবে? শম্পার সাথে তোমার কথা হয়েছে? না। ও একবারও ফোন দেয়নি? না তো। সঞ্জয় বলল তুমি ফোন দিয়েছিলে? দিয়েছিলাম, আর শম্পা ফোন রিসিভ করেনি। তোমার কি মনে হচ্ছে রঞ্জিতের সাথে শম্পাকে বিয়ে দিয়ে কি খুব ভুল করে ফেললাম? আমি জানি না। শম্পাটা না চোখের পলকে কেমন পাল্টে গেল, তাই না? সময় মানুষকে পাল্টে দেয়, তাও ঠিক। তোমার কি আজকেও মাথা ব্যথা করছে? না, তবে মনটা খুব অশান্ত, বুকের ভেতর ভার হয়ে আছে। মনে হচ্ছে খুব বড় একটা ভুল করে ফেললাম। এত ভেবো না, ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসছে না আলপনা? শুয়ে পড়ো, মাথায় হাত বুলিয়ে দিই। সঞ্জয় অর্ধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে সত্যি সত্যি শুয়ে পড়ল। আলপনা সঞ্জয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সঞ্জয় হঠাৎ ফুঁপিয়ে উঠল। আলপনা হকচকিয়ে গেল। সঞ্জয়ের দিকে ঝুঁকে গিয়ে অস্ফুট স্বরে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? সঞ্জয় চট করে চোখের জল মুছে ফেলল। সম্পদ জন্য চিন্তা হচ্ছে, খুব খারাপও লাগছে। আলপনাকে বলা হলো না। কথা ঘুরিয়ে বলল, মানুষকে আপন করে নেওয়ার এক অলৌকিক ক্ষমতা তোমার ভেতরে আছে। সৃষ্টিকর্তা কি মায়ায় দিয়েই না তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। তুমি ঘুমানোর চেষ্টা করো সঞ্জয়। আমি মাধবীলতাকে প্রচন্ড ভালোবাসি। কলেজ জীবনে আমি যখন ওকে প্রথম দেখি আমার কি যে ভালো লেগে গেল। একটা মেয়ে এত স্নিগ্ধ মায়াময় কিভাবে হতে পারে? ওর দিকে তাকালে মুগ্ধতার রেশ সহজে কাটতে চাইতাম, ঠিক যেন জীবনানন্দ দাশের কবিতায় উঠে আসা কোনো এক মায়াবতী। আমাদের হাতের লেখা তো জানোই, আমার হাতের লেখা তো জানোই খুব বাজে। আমাদের প্রেমের শুরুতে না ওকে আমি একটা চিঠি দিলাম। চিঠিটা আমি না লিখে অনিমেষকে দিয়ে লিখিয়েছি। চিঠির কথাগুলোও অনিমেষের ছিল।
বিশ্বাস করবে না আলপনা, ওই একটা চিঠিতেই না কাজ হয়ে গেল। অনিমেষের লেখা চিঠির কথাগুলি মাধবীলতার এতটাই ভালো লেগে গেল যে ও চিঠির উত্তর দিল। আমি রিস্কে এলাম না। যদিও কোনোভাবে জেনে যায় যে লেখাটা আমার না অন্য কারো, তাহলে যদি ব্রেকআপ করে দেয়, সেই ভয়ে না আমি নিয়মিত অনিমেষকে দিয়ে চিঠি লেখাতে লাগলাম। অনিমেষের চিঠির ভাষা না ভীষণ সুন্দর, যে একবার ওর চিঠি পড়বে সেও প্রেমে পড়ে যেতে পারত। মাধবীলতা কিন্তু প্রথমে আমার প্রেমে পড়ল না, অনিমেষের জাদুকরি লেখা চিঠির প্রেমে পড়ল। আমি খুব করে বুঝতাম, কিভাবে বুঝতাম তোমাকে একটা উদাহরণ দিই। ধরো কোনো একটা বিষয় নিয়ে ওর সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে, আমাদের কথা বন্ধ, সমস্ত যোগাযোগ বন্ধ, ব্রেকআপ হয়ে গেল টাইপ অবস্থা। ইগো কিংবা জেদ দেখিয়ে 2, 4, 5 দিন কেটে গেলে আমরা কেউ সহজে নিজেদেরকে যোগাযোগ করতে চাইতাম না। যখন আমি আর থাকতে না পারি তখন আবার ওকে চিঠি দিই। সেই চিঠি পড়ে না সব ভুলে আবার নতুন করে আমার প্রেমে পড়ে। আমি খুব অনুভব করি ও যতটা না আমাকে ভালোবাসে তার থেকে 1000 গুণ বেশি আমার দেওয়া চিঠিগুলোকে ভালোবাসে। এক একটা চিঠি কম করে হলেও 1000 বার পড়ে ফেলেছে। ও প্রায় বলতো, মাঝে মাঝে মনে হয় চিঠির মানুষটা না তুমি না অন্য কেউ। আমার কি যে জেদ লাগতো, ইচ্ছে করতো না অনিমেষকে দিয়ে আর চিঠি লেখাতে। ওকে হারানোর ভয়ে আমি শেষমেশ অনিমেষকে দিয়ে চিঠি লেখাতাম। একবার কি হলো জানো, আমি না নিজের চিঠি কথাগুলো লিখে দিলাম। অনিমেষকে বললাম আমার এই লেখাটা তুই হুবহু লিখে দিবি এরকম, খবরদার 1 লাইনও বেশি লিখবি না। অনিমেষ আমার কথা শুনে লিখে দিল। মাধবীলতা চিঠিটা পড়েই না আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিল, বলল এই চিঠির লেখাটা তোমার হলে কথাগুলো অন্য কারো, এত এলোমেলো খাপছাড়া কথা তোমার হতেই পারে না। সত্যি করে বলো তো, কার কথায় তুমি চিঠিতে লিখেছ? তোমার চিঠির ভাষা আমি খুব ভালো করে চিনি, এই কথাগুলো তোমার মনের কথা হতেই পারে না। আমি ভেবেই পেতাম না যে ও এ যুগের মেয়ে হয়ে চিঠির প্রতি এত দুর্বলতা কিভাবে সৃষ্টি হলো। আমি মাধবীলতাকে এতটা ভালোবাসার পরও তোমার প্রতি আমার এত মায়া কিভাবে তৈরি হলো আমি নিজে বুঝতে পারছি না কোনো। যে তোমাকে কিছুদিন আগেও আমি আমার বউ বলে ভাবতেই পারছিলাম না, সেই তোমার মায়ায় মাত্র কিছুদিনের ব্যবধানে কেমন যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছি। সঞ্জয় বোধহয় ওইসব ছাইপাশ খেয়েছে, ওর কথা জড়িয়ে যাচ্ছে। ও নিজের মাঝে নেই এতক্ষণ না বোঝা গেলেও এখন কিন্তু বেশ বোঝা যাচ্ছে। হয়তো পরিমাণে খুব কম খেয়েছে, তাই পুরোপুরি মাতাল হয়নি। আলপনা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঘুমাও সঞ্জয়। ঘুমাতে ইচ্ছে করছে না। সঞ্জয় আলপনার খুব কাছে চলে এলো, যতটা কাছে একে অপরের নিঃশ্বাসের শব্দ গভীরভাবে শোনা যায় ঠিক ততটা কাছে। আলপনার এখন একটু ভয় ভয় লাগছে, সরে যেতে পারল না। সঞ্জয় 2 হাত দিয়ে আলপনাকে আঁকড়ে ধরলেন। সঞ্জয়ের গরম নিঃশ্বাস আলপনার চোখে মুখে উপচে পড়ছে। সঞ্জয়কে 2 হাত দিয়ে ঠেলে সরাতে চাইল আলপনা, পারল না। আলপনার চোখে জল এসে গেল। সঞ্জয় খুব যত্ন করে আলপনার চোখের জল মুছে দিল। কপালে কপাল ঠেকিয়ে কারো কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি কেঁদো না আলপনা, তুমি কাঁদলে না আমার ভালো লাগে না, একটুও ভালো লাগে না। অনিমেষের আশঙ্কা সত্যি হলো। বিকাল থেকে বর্ষণ শুরু হলো, সেই যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এখন কত রাত হয়েছে কে জানে। ওরা রাতে খাবার খেয়ে যে যার রুমে শুয়ে পড়েছিল। মাধবীলতার মনটা বেশ খারাপ হয়ে আছে। আজ দিনে মাত্র একবার ঘুরতে যাওয়া হয়েছে। দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিতে যে যার ঘরে গেল, তারপর থেকে বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টি, থামাথামির কোনো নাম নেই। মাধবীলতা ব্যালকনিতে চুপটি করে বসে আছে। অন্ধকার রাত, বৃষ্টির জন্য আকাশ অন্ধকার হয়ে আছে। মাধবীলতা ঘড়ি দেখলো, খুব বেশি রাত হয়নি। এখন 1 কাপ চা হলে মন্দ হতো না। অনিমেষ তাকে ডেকে বললে নিশ্চয়ই 1 কাপ চায়ের জোগাড় করে দেবে। তার আগে মায়ের সাথে একবার কথা বলা উচিত। আজ সারাদিনে মায়ের সাথে একবারও কথা হয়নি, মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। খাচ্ছ কেন, কি হয়েছে মা? মাধবীলতা একটু ভয় পেল, ভেবেছিল মা বোধহয় কোনোভাবে মাধবীলতার ঘুরতে আসার ব্যাপারটা জেনে গেছে। কি আর হবে, পোড়া কপাল আমার। হ্যাক ছেলে বিয়ে করে বউ রেখে কোথায় গিয়ে বসে আছে, এখনো তার কোনো খবর নেই। আর এক মেয়ে আমাদের উপর অভিমান করে একমাত্র দাদার বিয়েতে এলোই না। মালতী কান্না থামিয়ে অভিযোগের স্বরে কথা বলে বলল,
মাধবীলতার স্বস্তি নিঃশ্বাস ফেলল। যাক, মা তাহলে এখনো কিছু জানে না। মালতী বলল, তোর দাদা আজ কি করেছে জানিস? জানিস না তো কিছুই। শোন, বউ নিয়ে এসে বাড়িতেও ঢোকেনি, কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। বউকে একা বরণ করে ঘরে তুলেছি। সবাই এই নিয়ে খুব ফিসফিস করছে, আড়ালে ঠোঁট টিপে হাসাহাসি করছে। ঘরে যা খুশি করুক, ও বাইরের লোকের সামনে কেন এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটালো? মাধবীলতা ফোন রেখে দিল। এখন মায়ের সাথে কথা বলতে আর ভালো লাগছে না। কে যেন দরজায় কড়া নাড়ছে। অনিমেষ পই পই করে বলে দিয়েছে, যেই আসুক না কেন আমাকে না জানিয়ে ভুলেও দরজা খুলবে না। মাধবীলতা অনিমেষকে ফোন দিল। অনিমেষ ফোন রিসিভ করে বলল, দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি, ভয় নেই, দরজা খুলো। মাধবীলতা নির্ভয়ে দরজা খুলে দিল। অনিমেষের হাতে চায়ের কাপ দেখে মনটাই ভালো হয়ে গেল মাধবীলতা। ঠোঁটের কোণে চিরচেনা হাসি ফুটে উঠল। কি করে বুঝলেন আমার এখন প্রচন্ড চা খেতে ইচ্ছা করছে? অনিমেষ হেসে ফেলল, বলল, আমি চা খোর, প্রচুর চা খাই। বিকাল থেকে এইবার নিয়ে 27 কাপ চা খেয়ে ফেলেছি। ভাবলাম বৃষ্টি হচ্ছে, তোমারও হয়তো ঘুমানোর আগে 1 কাপ চা খেতে ইচ্ছা করছে, তাই তোমার জন্যও নিয়ে এলাম। চলুন ব্যালকনিতে গিয়ে বসি। মাধবীলতা 1 কাপ চা অনিমেষের হাত থেকে নিতে নিতে কথাটা বলল। অনিমেষ কিন্তু দ্বিমত করল না, মাধবীলতার পিছু পিছু গেল। এই রকমের ব্যালকনিটা বেশ বড়, দুটো মোড়া পাতা, তার সাইডে ছোট একটা সেন্টার টেবিল, টেবিলের উপরে ফুলদানি রাখা। ওরা দুজন মোড়ায় পাশাপাশি বসলো। মাধবীলতা ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিল। অনিমেষ এই অপার্থিব দৃশ্য নিঃশ্বাস বন্ধ করে দেখলো। ওর চোখ দুটো ছলছল করছে, চোখের জল লুকোতে অন্যদিকে তাকালো অনিমেষ। পাশে প্রিয় মানুষ, হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ, বাইরে মুষলধারে বৃষ্টি। শুধু একটা জিনিস মিসিং, মাধবীলতার ফুল গাছটা। তবে কি অনিমেষের অনেক অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।